দীর্ঘ 9 মাস পর প্রকাশ্যে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সরকার জনবিচ্ছিন্ন হয় এমন সিদ্ধান্ত মন্তব্য নেতাদের। কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ 5 মেয়র প্রার্থী। অনিয়ম বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ঘোষণা প্রধানমন্ত্রীর। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক সহ আটক 8। কেন্দ্র থেকে মোবাইলে ছবি তুলে 10 মিনিটেই ফেসবুকে ছড়িয়ে দিত চক্রটি, জানালো ডিবি। এবং সাভারে ট্যানারি স্থানান্তর না করায় কারখানাগুলোকে 30,85,00,000 টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আইনি লড়াই চলবে বলছেন ট্যানারি মালিকরা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। দীর্ঘ 9 মাস পর বৃহস্পতিবার প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বিএনপি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে বিএনপি নেতারা বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী। তারা অবিলম্বে দাম কমানোর দাবি জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন দলের নেতারা। গত বছরের 1 মে সোহরাওয়ার্দী উদ্যানের শ্রমিক সমাবেশের 9 মাস পর বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে এই প্রকাশ্য কর্মসূচির আয়োজন বিএনপির। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব ঘোষিত এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকালেই এখানে সমবেত হন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। কর্মসূচি চলাকালে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়। পরে গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা। তারা বলেন, সরকার জনবান্ধব নয় বলেই অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়ে জনগণকে বিপাকে ফেলেছে। এই সরকার নির্বাচিত হয় না, এই সরকার অবৈধ, এই সরকারের কোনো জবাবদিহিতা নাই, তারা বারবার করে বিরোধী সিদ্ধান্ত নেবে। জনগণের উপরে সরাসরি এবং ইন্টারনেট ট্যাক্স পরিশীলে এইভাবে এই সরকার গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সংক্ষিপ্ত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্যাসের মূল্য কমানোর দাবি জানান। পাশাপাশি সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। গ্যাসের মূল্য বাড়ানো যাবে না, গ্যাসের মূল্য কমাতে হবে। এখানে কোনোভাবেই নিশ্চিত করে থাকেন যে বিএনপিকে বাদ দিয়ে দেশের দিকে এই দেশের নির্বাচন হবে, এই দেশের মানুষ কোনোদিনই তা মেনে নেবে না। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখন থেকে রাজপথের আন্দোলনে থাকার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা গোল্ড কাপ 2016-র সমাপনী আয়োজনে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রণোদনা দিচ্ছে বলেই খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে ভালো করছে বাংলাদেশ। জনপ্রতিনিধি সহ সমাজের বিত্তবানদের খেলাধুলার উন্নয়নে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। উচ্ছ্বাস ছড়িয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম জুড়ে, কারণ বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ড কাপের 7ম আসরের সমাপনী আয়োজন। বৃহস্পতিবার বিকাল 3:30টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। গ্যালারিতে বসে লালমনিরহাটের মেয়েদের ফুটবল নৈপুণ্য উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সরকার আন্তরিক বলেই খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে। আমার মনে হয় পৃথিবীর আর কোন দেশে এত বিশাল আকারে কোন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় না। বিভিন্ন খেলায় আমরা সারা বিশ্বব্যাপী আজকে নিজেদের একটা প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে যেতে পেরেছি। তাছাড়া আমাদের মেয়েরা ভালো খেলার একটা পারদর্শিতা দেখাতে পারছে। ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় আমরা একটা মিনি স্টেডিয়াম করে দেব, যেখানে সবসময়
যে কোনো খেলাধুলা অনুশীলন করতে পারবে। এ সময় সমাজের বিত্তবানদের খেলাধুলায় উৎসাহ দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েরা দেশপ্রেমিক হবে, আর সেই সাথে সাথে আমাদের শিক্ষক, অভিভাবক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে, যারা একটি সচ্ছল ব্যক্তি আছেন, সকলকেই আমি আহ্বান জানাবো তাদের আরো উৎসাহিত করতে হবে এবং সব ধরনের সহযোগিতা স্কুলগুলি যদি যাতে পায় সেই ব্যবস্থা তারা করবেন। গেল 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় আয়োজনে অংশগ্রহণ করে দেশের 64,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের 21 লাখেরও বেশি শিক্ষার্থী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মেয়র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মনিরুল ইসলাম সাক্কু। নির্বাচিত হলে সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন উভয় প্রার্থী। এছাড়া 3 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনী আমেজ বইছে কুমিল্লা নগর জুড়ে। দুপুর 12টার কিছু আগে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। কুমিল্লাবাসীকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ছিল তার কণ্ঠে। সমস্যার তো শেষ নেই, এগুলো আমি বসে কুমিল্লার মানুষকে নিয়ে বসে এক এক করে চিহ্নিত করে সবাইকে নিয়ে কাজ করে এগুলো দূর করার চেষ্টা করব। আমি কুমিল্লার মেয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে ওনাদের কাছে পাঠিয়েছে, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন নৌকার পক্ষে কাজ করে। এদিকে বেলা 1টার কিছু আগে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক। গত 5 বছরের কাজের মূল্যায়নে কুমিল্লাবাসী আবারও তাকে নির্বাচিত করবে বলে আশাবাদ জানান সদ্য বিদায়ী এই মেয়র। কুমিল্লা সিটি কর্পোরেশন ট্রেন চলা শুরু হয়েছে, আমি মনে করি বলি সব চলা শুরু হয়েছে, এটা 2020 সাল পর্যন্ত আমরা চালাইতে পারি। কুমিল্লা সিটি সবচেয়ে সুন্দর সিটি কর্পোরেশন, মানুষ মূল্যায়ন করবো। আমি ভালো না সীমা ভালো, আমি সীমার কোনো খারাপ কিছু দেখি না। তো মানুষ কাজের মূল্যায়ন করে মানুষ। এদিকে নির্বাচনকালীন সময় আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এখানে কারোর জন্য কোনো রকম অনিয়ম, অন্যায়, অত্যাচার যাতে না হয় এই জন্য আমরা সর্বদা সচেষ্ট। নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা যা যা করণীয় সর্বরকম সব পদক্ষেপ আমরা গ্রহণ করব। ভোটাররা যাতে নির্বিঘ্নে কোনো রকম ভয় ভীতি ছাড়া নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আগামী 30 মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। কুমিল্লা সিটি নির্বাচনে আনুষ্ঠানিকতার আরও একটি ধাপ পার করলেন প্রার্থীরা। এরপরে যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্দের পালা, আর তারপরেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনকালীন সরকারের সদিচ্ছার উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে এই অভিমত তুলে ধরেন তারা। নিজেদের যোগ্যতার প্রমাণের মাধ্যমে সব দলের আস্থা অর্জন করাই বর্তমান কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মতামত ব্যক্ত করেন তারা। সব দলের জন্য সমতল ক্ষেত্র সৃষ্টি হবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিশেষত জাতীয় নির্বাচনে, এবং যার ফলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাদের সবল হওয়া দরকার, তাদের সবল না হলে অনেক রকম অসুবিধা হবে, অনেক সমস্যা সৃষ্টি হবে। তো সেই জন্য আমরা চাই যে তারা সফল হোক। সংসদ রেখে নির্বাচন এ পর্যন্ত এই উপমহাদেশের যে সমস্ত দেশের নির্বাচনী ব্যবস্থাপনা আমি পড়ছি সেখানে নেই। পাকিস্তানে তো কেয়ারটেকার গভর্নমেন্টের নিচেই ইলেকশন করা হয়। নেপাল এবং ভারতে একটি বিদায়ী সরকারের একটা ছোট রূপে ইলেকশন করানো হয়। তো কাজে এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে চাচ্ছেন নিধিরাম সর্দার হিসাবে, কাজটা সে ঠিক মতো করবে, কিন্তু ঢাল নাই তলোয়ার নাই, এই নিধিরাম সর্দার দিয়ে তো আমার কোনো দরকার নাই। একে তো নির্বাচন কমিশনকে কাজ করতে হয় তার যে বিরাট কর্মী বাহিনী আছে তাদের মাধ্যমে। দেশের বিভিন্ন স্থান থেকে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে শিক্ষক সহ 8 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, পরীক্ষা কেন্দ্র থেকে ছবি তুলে সমাধান করে মাত্র 10 মিনিটেই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিত এই চক্রটি।
প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের ধরতে প্রশ্নপত্র প্রণয়নকারী শিক্ষক, সরকারি ছাপাখানা বিজি প্রেস এবং প্রশ্নপত্র বন্টনের জায়গাগুলোতে নজরদারি করা হয়েছে বলেও জানায় ডিবি। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন শিক্ষক সহ এই চক্রের 8 সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। সকালে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেস থেকে বিভিন্ন স্কুল সেন্টারে প্রশ্নপত্র যাওয়ার পরে বন্টন করার সময় মোবাইলে ছবি তুলে সেগুলো সমাধান করে ইন্টারনেটে দিয়ে দেওয়া হতো। পরে ফেসবুক গ্রুপের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিত এই চক্রটি। কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় এমসিকিউ কোয়েশ্চেনের স্ন্যাপটা নিয়ে এটা উইদিন 10 মিনিটস এটাকে সলভ করে ফেলে, দ্রুত করে আবার একদম সলভড কপিটা উনার ওই যে এখানে একটা অ্যাডমিন গ্রুপ কাজ করে ইন্টারনেটে, ওই অ্যাডমিন গ্রুপে পাঠিয়ে দিলে ওদের মেম্বার্স যারা ধরা পড়েছে সবার কাছে চলে যায়, ওরা সাব সেক্টরে তাদের যে সমস্ত লিংক আছে সব লিংকে সেটা পাস করে। নিজস্ব পরিচালনায় কোচিং সেন্টারের সুনাম বাড়াতে তারা এ ধরনের কাজ করত বলে ডিবি জানায়। এটা তো আসলেই মুশকিল, ভয়াবহ কাজ। স্কুলের শিক্ষকরা যদি এই কাজে জড়িত হয়ে পড়ে তাহলে পরে তো শিক্ষা ব্যবস্থার উপর এটার বিরাট প্রভাব পড়বে। আমরা এটার উপর আরো কাজ করব, দেখি আরো কোনো চক্র, আরো কোনো গ্রুপ আমরা ধরতে পারি কিনা। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ব্রিফিং এ জানানো হয়। দুই একজন যদি এরকম। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরো থাকছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় বসুন্ধরা এলাকায় দিনভর বিক্ষোভ ভাঙচুর, শুক্রবার ক্লাস পরীক্ষা বন্ধ। স্থানীয় পর্যায়ে চিকিৎসা দিতে না পারার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে ছোটেন হৃদরোগীরা। প্রাথমিক চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা, অপারেশন থেকে শুরু করে সবকিছুর জন্য ভরসা হয়ে ওঠে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু প্রয়োজনের তুলনায় আসন স্বল্পতা, লোকবলের অভাব আর স্থানীয় পর্যায়ে চিকিৎসায় অব্যবস্থাপনার কারণে হিমশিম খেতে হচ্ছে দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতালটিকে। সিলিয়া সুলতানার রিপোর্ট। বারান্দা জুড়ে দুপাশে বেড ফেলে কোনো মতে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ওয়ার্ডগুলোতেও মেঝেতে জায়গা খালি পাওয়া যায় না, এমনকি পরীক্ষা নিরীক্ষা করতে গেলেও আলাদা কক্ষ দেয়া দুষ্কর। জায়গার অভাবে সেটিও চলে সিঁড়ির কাছে বা মেঝেতে। হাসপাতালটিতে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড নেই। নারীদের ওয়ার্ডে 45টি বেডের বিপরীতে আছে প্রায় 200 জন রোগী। পুরুষদের ওয়ার্ডেও রোগীর সংখ্যা সিটের তুলনায় 2-3 গুণ বেশি। সব মিলে 414 সিটের হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন গড়ে 1000 রোগী। কিন্তু রোগী বাড়লেও বাড়েনি হাসপাতালের লোকবল, যন্ত্রপাতি, ঔষধ আর খাবার দাবার সহ সার্বিক সুযোগ সুবিধা। তাই রোগীদের অভিযোগও প্রচুর। বেডের সংখ্যা কম, জায়গা কম। বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এটা, কিন্তু এখানে ঠিকমতো চিকিৎসা হয় না। কালকে সন্ধ্যায় এখানে ভর্তি হয়েছি, বেড নাই, কোনো ব্যবস্থা নেই। দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরগুলোর সরকারি হাসপাতালগুলোতে হৃদরোগ বিভাগ থাকলেও সেখানে আসলে পরিপূর্ণ সেবা পান না রোগীরা। অন্যদিকে ছোট ছোট পরীক্ষা নিরীক্ষা করার জন্য হৃদরোগীদের আসতে হয় রাজধানীতে। কর্তৃপক্ষ বলছে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও শুধুমাত্র লোকবলের অভাবে এসব যন্ত্রপাতি থেকে যাচ্ছে অকেজো। এজন্য রোগীদের যেমন পড়তে হচ্ছে ভোগান্তিতে, অন্যদিকে সক্ষমতা না থাকা সত্ত্বেও এই ইনস্টিটিউটকে নিতে হচ্ছে রোগীদের বাড়তি চাপ। সিরাজগঞ্জ থেকে শুধু এই এনজিওগ্রাফ করার জন্য আমার এনজিওগ্রাফ করার জন্য আমি এখানে নিয়ে আসছি। এখানে আসছিল আমার ইকো করানোর জন্য। গোলা ডাক্তার বলছে যে হার্টের সমস্যা হয়েছে, ঢাকা নিয়ে যায়। আসলে পরীক্ষা দেয়, ওষুধ দেয়, চলে যায়, ব্যথা কমে যায়। এরকম করতে করতে 3 বছর ধরে আমি এই হাসপাতালে আসা যাওয়া করতেছি। রোগীর সংখ্যা বাড়ানোর একটাই কারণ যে আমরা কিন্তু নো বলতে পারি না কোনো পেশেন্টকে, কিন্তু অন্য যে কোনো হসপিটালে ঢাকা শহরে যাবে দেখেন তারা বলে দিবে যে বেড খালি নাই বলে একটা সিল মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবে। আমাদের যেটা করতে হবে, ঢাকার বাইরে যে হসপিটালগুলো টেকনিক্যালি তাদের আরো সাউন্ড করতে হবে, আরো ট্রেনিং দিয়ে এবং ম্যান পাওয়ার লাগে, ওখানেও পর্যাপ্ত ম্যান পাওয়ার বাড়াতে হবে। এদিকে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন বিশেষায়িত হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন আনা উচিত। সরকারি হাসপাতালে অনেক চার্জ দেয়, ফি নেয়, কিন্তু এই ফি তো চলে যাচ্ছে রেভিনিউতে। হাসপাতালের তো এটা খরচ করার ক্ষমতা নেই। তাহলে সরকার হেলথ সেক্টর থেকে রেভিনিউ কালেক্ট করছে, হয়তো সে বাজেট দিচ্ছে, কিন্তু ইমিডিয়েট যে খরচটা আমরা যদি করতে পারতাম তাহলে অনেকগুলো জিনিস কিন্তু এখানে হতো। বিশেষজ্ঞরা বলেন স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে হৃদরোগীদের মৃত্যুর আশঙ্কা 25% কমে আসে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ।
জাতীয় সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন হলো জাতীয় পতাকা উত্তোলন দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.ম আরিফিন সিদ্দিক। স্বাধীন সার্বভৌমত্বের চেতনাকে ধারণ করে হাতে লাল সবুজের পতাকা নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে বটতলা মঞ্চে আসেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীন সার্বভৌম বাংলার মুক্ত আকাশের বুকে উঠছে লাল সবুজের পতাকা, নেপথ্যে জাতীয় সঙ্গীত। 1971 সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মুক্তির জানান দিয়েছিল এই পতাকা। অর্জিত হয় স্বাধীনতা। তাই তো স্বাধীনতার 46 বছর পর সেই গৌরবোজ্জ্বল দিনটিকে আরেকটিবার স্মরণ করল ইতিহাস সচেতন বাঙালি। পতাকা উত্তোলন দিবসে দেশের গানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য উজ্জীবিত করে 16 কোটি বাঙালির প্রাণ। সঙ্গীতের মূর্ছনা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন আগতরা। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান অতিথিরা। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা, যেই চেতনা নিয়ে 30 লক্ষ মানুষ আত্মোৎসর্গ করে গেছেন, সেই চেতনাকে আমরা ধারণ করব। জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা, সেই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং সেই কারণেই আজকে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। পতাকার সাথে মিশে আছে জাতির গৌরব, ইতিহাস। সেই পতাকা বুকে নিয়ে দেশ গড়ার প্রতিজ্ঞা নিলেন শিক্ষার্থীরা। আসলে যে আমাদের মূল্যবোধ দিবসগুলোর সাথে আমাদের যে চেতনার যে একটা সংযোগস্থল, মানে এই জিনিসটা আমরা বোধহয় হচ্ছে অনেক তরুণী মনে রাখতে পারি না। অনেকেই পতাকাকে সম্মান করি না। আমাদেরকে সম্মান করা শিখতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। আমাদের সবাইকে একসঙ্গে একত্রে থাকতে হবে। যে চেতনাকে ধারণ করে অর্জিত হয়েছে স্বাধীনতা, সেই চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে তরুণদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে শেখ জামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বুড়িগঙ্গা ও তুরাগ সহ অন্যান্য নদীগুলো দূষণ ও দখলমুক্ত করতে নৌবাহিনীর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী। নদীগুলো উদ্ধার করার জন্য, নদীগুলোকে দূষণমুক্ত করার জন্য নৌবাহিনী কাজ শুরু করছে। ইংল্যান্ডের টেমস নদী যদি একেবারে সুন্দর অবস্থায় ফিরিয়ে আনা যায়, আমাদের নৌবাহিনী ইনশাল্লাহ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এই নদীগুলো ইনশাল্লাহ আগের অবস্থায় ফিরিয়ে আনবে। এই এলাকা থেকে মনোরম একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই, ইনশাল্লাহ সেটা আমরা পারব। আমাদের সন্তানদের যেভাবে বিপদে পরিচালিত করার চেষ্টা করা হয়, এই সমস্ত কোনো কিছুই তাদেরকে গ্রাস করতে পারবে না যদি তারা মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধের প্রতি তাদের মধ্যে জাগ্রত থাকে। প্রবাসের সময় আরো থাকছে। শ্রীলঙ্কায় একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 391 রান। শিক্ষার্থীকে লাঞ্ছনার ঘটনায় শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা বিলাল আহমেদ সাংবাদিকদের একথা জানান। সমস্যা সমাধানে প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও বসুন্ধরা আবাসিক এলাকা কর্তৃপক্ষ বৈঠক করেছে বলে জানান তিনি। বৈঠকে বসুন্ধরা কর্তৃপক্ষ দোষীদের চিহ্নিত করে বিচারের আশ্বাস ও আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীদের পিটুনিতে সহপাঠী নিহতের গুজব ছড়িয়ে পড়লে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসুন্ধরা এলাকায় দিনভর দফায় দফায় ভাঙচুর করে। পরে সহপাঠী নিহত হওয়ার ঘটনা সত্য নয় জানার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবস্থান নেন।
বসুন্ধরা কর্তৃপক্ষ তাদের গতকাল রাতের যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বসুন্ধরা কর্তৃপক্ষ যে আমাদেরকে আশ্বস্ত করেছে সেটার প্রেক্ষিতে ছেলে মেয়েদেরকে আমরা শান্ত করতে পেরেছি এবং আগামীকালকে, যেহেতু আজকের দিনটা আসলে আনফরচুনেটলি এইভাবেই গিয়েছে, আগামীকালকে আমরা সকল পরীক্ষা এবং সকল ক্লাস সাময়িকভাবে বন্ধ রেখেছি এবং আশা করছি ইনশাল্লাহ শনিবার থেকে সব ধরনের ক্লাস এবং পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে 4টি কারখানাকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব কারখানার একটিতে সয়াবিন তেল এবং অন্য 3টিতে সাবান এবং ডিটারজেন্ট তৈরি করা হতো। কারখানাগুলোতে বিএসটিআই নীতিমালা অমান্য করে অনেক প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালতে। এমনকি সয়াবিন তেলে ভিটামিন এ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা না দিয়েই বাজারজাত করা হচ্ছিল। পাশাপাশি সাবান তৈরির কারখানাগুলোতে মেয়াদ উত্তীর্ণ সাবান পুনরায় নতুন সাবানে ব্যবহারের প্রমাণ পায় আদালত। এ ব্যাপারে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি প্রতিটি কারখানাকে 1 লাখ টাকা করে 4 লাখ টাকা জরিমানা করা হয়। ভিটামিন এ ছাড়াই বাজারে তেল ছেড়েছে, এই জন্য এখানে একটি প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। পাশাপাশি যে ডিটারজেন্ট পাউডার, সিনথেটিক পাউডারগুলো রয়েছে কাপড় কাচার, সেই সমস্ত পাউডারগুলি মানসম্পন্ন তৈরি না করার কারণে এবং ট্রেডমার্ক আইনের ভায়োলেশন করার কারণে এখানে আরো 2টি প্রতিষ্ঠানকে আরো 2 লক্ষ টাকা, মোট 4 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে ভোজ্য তেলে ভিটামিনে সমৃদ্ধকরণ আইন 2013 করেছে, তো এটার এগেইনস্টে যেটা আমরা পেলাম আর কি, যে উইদাউট ফর্টিফিকেশন তারা প্রোডাক্টটা এখানে প্রক্রিয়াজাত করছে প্লাস এটা বাজারজাত করছে, যেটা আমাদের ফর্টিফিকেশন যেটা আইন আছে একটা আছে সেটা ভায়োলেট করেছে। রাজধানীতে নির্মাণাধীন 6তলা ভবন থেকে ইট পড়ে 11 বছরের এক শিশু মারা গেছে। অন্যদিকে কালশী ও গুলিস্তানে 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো 2 ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুর এলাকায় বাসার পাশের নির্মাণাধীন একটি ভবনের নিচে খেলছিল শিশু শামীম। সে সময় উপর থেকে একটি ইট তার মাথায় পড়লে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো বলে জানায় স্বজনরা। অন্যদিকে রাস্তা পার হওয়ার সময় কালশীতে পিকআপ চাপায় এক বৃদ্ধ ও গুলিস্তানে বাস চাপায় এক ব্যক্তি মারা গেছেন। এই বাউন্ডারি ওয়াল ভাঙ্গা, হাইট ওয়াল ভাঙ্গা মানে ওর মাথার উপর পড়ছে। পরে আমরা খবর পাইছি যে নিয়ে এসে মেডিকেলে নিয়ে আমরা ফোন তার কি আমরা ভিতরে ঢুকতে দেন আর মর্গের ভিতরে ঢুকে গেলে আমরা লাশ দেখিনি ফোন তার কি। রংপুরে সালিশি বৈঠকে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার রাতে গঙ্গাচড়া উপজেলায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের সদস্য হুদা মিয়ার 15 বছরের ছেলে মিল্টনের সাথে প্রতিবেশী রফিকুলের ছেলে সাফিনুরের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান সোহরাব আলী স্থানীয় লোকজনের বাড়িতে সালিশ ডাকেন। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রফিকুলের লোকজন মিল্টনের চাচা লাল মিয়াকে বেধড়ক পেটালে সেখানেই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। ভাইয়াটাকে যখন টানি নিয়ে গেছে তখন ওই মারগুলো আমার বাবাকে মনে লাগছে। মারামারি কিন্তু হয়েছে, ঘুষাঘুষি হয়েছে। বাড়িতে বিচার করে সালিশ করে চেয়ারম্যান সাহেব 10-12টা এরকম আমি জানি যে হয় সালিশ মাসে বাসায় আরো একখানা ডাঙা নেই হওয়ার হুমকি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, গ্রাম আদালত কিংবা ইউনিয়ন পরিষদে বৈঠক না করায় এই হত্যাকাণ্ড হয়েছে। কিছু কিছু পারিবারিক আদালত মিনিমাইজ করে দিই আমরা, এটা তেমন কিছু মারামারি না, কিছুই না ঘটনা, এটা কথা কাটাকাটি একটা ধাক্কা দেখি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে এটা ওই ঘুষির জন্যই হয়তো মারা গিয়েছে। পোস্টমর্টমের রিপোর্টে বোঝা যাবে যে প্রকৃতপক্ষে হত্যাকাণ্ড কিনা। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া থানায় 12 জনের বিরুদ্ধে মামলা করে নিহতের পরিবার। সময় সংবাদ, রংপুর। আদালতের নির্দেশের পরও হাজারীবাগ থেকে সাভারের ট্যানারি স্থানান্তর না করায় 154টি কারখানাকে জরিমানার বকেয়া 30,85 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হয়। এদিকে জরিমানার টাকা পরিশোধ করার পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা।
পরিবেশ রক্ষায় 2001 সালে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারে স্থানান্তরের রায় দিয়েছিলেন উচ্চ আদালত, যে রায় আপিল বিভাগেও বহাল থাকে। রায়ের পর সরকার দফায় দফায় ট্যানারি স্থানান্তরের সময় বাড়ালেও এখনো সরেনি 154টি কারখানা। বিষয়টি আদালতের নজরে আনা হলে হাইকোর্ট প্রথমে জরিমানা করে। বলা হয়, যতদিন সাভারে স্থানান্তর না হচ্ছে ততদিন কারখানাগুলো 50,000 টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। যদিও পরে জরিমানার টাকা কমিয়ে 10,000 টাকা ধার্য করেন আপিল বিভাগ। শুরুর দিকে কয়েকটি কারখানা জরিমানার টাকা পরিশোধ করলেও পরে আর দেয়নি। এতে 154টি ট্যানারির কাছ থেকে 30,85,00,000 টাকা বাকি পড়ে। বকেয়া এ টাকা আগামী 2 সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আমরা আবেদন জানিয়েছি আদালতকে যে তাদেরকে এই ইন্ডাস্ট্রি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হোক, অথবা তাদের ব্যক্তিগত হাজির হতে দেওয়া হোক, অথবা অর্থগুলো দ্রুত পরিশোধের নির্দেশনা দেওয়া হোক। আদালত শুনানি শেষে নির্দেশ দিয়েছেন এই 30,85,00,000 টাকা আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। যদি দেওয়া না হয় তাহলে তাদের বিরুদ্ধে সিরিয়াস কনসিকুয়েন্স তাদের ফেস করতে হবে, আদালত আদেশে সেটি বলেছেন। এদিকে জরিমানার টাকা পরিশোধ করার পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছেন ট্যানারি মালিকরা। সর্বোচ্চ আদালতের যে নির্দেশে যে টাকাগুলো আমাদের জমা দেওয়ার দরকার, সেটা তো অবশ্যই আমাদের একটু আর্থিক চাপ পড়বে, কিন্তু আদালতের নির্দেশ পরিবেশ দূষণের দায় দিতেই হবে, এটার কোনো বিকল্প নাই। সাভারে ট্যানারি শিল্পের জমির দাম নির্ধারণ এবং জমি হস্তান্তরে বিসিকের সময়ক্ষেপণের কারণেই চামড়া কারখানা স্থানান্তরে বিলম্ব হচ্ছে বলে দাবি ট্যানারি মালিকদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের যথেষ্ট অবদান আছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, এজন্য তাদের সম্মান করা উচিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আধুনিক ঋণদান পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণ ও পরিশোধের বর্তমান ব্যবস্থারও পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। গ্রামীণ ব্যাংকে দেখা যাচ্ছে সেটা সত্যিকার ভাবে পভার্টি রিমুভাল হয় এবং সত্যিকার ভাবে গরিবদের দিকে নজর দেওয়া হয়। এরকম আরেকটি সংস্থা হচ্ছে ব্র্যাক। এইসব লোক সম্মানী ব্যক্তিত্ব এবং তাদের আমাদের সম্মান করা উচিত। উদ্যোগটা নেওয়া এবং সে সময়ের প্রবাহে সেটাকে একটা ইনস্টিটিউশনে পরিবর্তন করা, সেইটা তারা আমাদের দেশে শুরু করে দিলেন। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগামীতে বিশাল অঙ্কের বিনিয়োগ ফলপ্রসূ করতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এই খাতে নিজস্ব সক্ষমতা বাড়াতে বিপুল পরিমাণ দেশীয় প্রকৌশলী প্রয়োজন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এতে অংশ নেন বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, দেশের অগ্রসরমান জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণার উপর গুরুত্ব বাড়াতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভিও উপস্থিত ছিলেন। দুই দফা সময় বেঁধে দিয়েও অবৈধভাবে আকৃতি পরিবর্তন করা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও বাসগুলোকে নিয়ম মানাতে পারছে না বিআরটিএ। মূল মাপের চেয়ে আকৃতি বাড়ানো এসব যানবাহনে আবার লাগানো হয় বাড়তি বাম্পার। এতে দুর্ঘটনা বাড়ায়। উদ্বেগ বাড়লেও নানা অজুহাতে যানবাহনের বাড়তি কাঠামো খুলতে নারাজ মালিকরা। তবে বিআরটিএ বলছে, সড়ক নিরাপত্তার স্বার্থে আইন মানতেই হবে যানবাহনগুলোকে। তাফসির বাবুর রিপোর্ট। বাংলাদেশে যেসব ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করে, সাধারণত সেগুলোর চেসিস আমদানি করা হয় বিদেশ থেকে, পরে দেশে তৈরি করা হয় বডি। আর তা করতে গিয়েই বেশি যাত্রী বা মালামাল বহনের জন্য অবৈধভাবে বাড়ানো হয় যানবাহনের আকার। নিয়ম অনুযায়ী একটি ট্রাকের এই যে ড্রাইভার কেবিন, এই কেবিনের যে প্রস্থ, তার পেছনের যে মূল বডি রয়েছে, এই বডির প্রস্থ একই রকম হওয়ার কথা। তবে বাংলাদেশে যেসব ট্রাক আমরা দেখতে পাই, সেসব ট্রাকে এই ড্রাইভার কেবিনের চেয়ে মূল বডির প্রস্থটা অনেক বেশি চওড়া হয়, যার ফলে ঘটে দুর্ঘটনা। এছাড়া এই মূল বডিতে লাগানো এসব অ্যাঙ্গেল পাশাপাশি যখন দুর্ঘটনা ঘটে, তখন পার্শ্ববর্তী গাড়িতে অনেকটা বল্লমের মতো গেঁথে যায়, যার ফলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতিটা হয় অনেক বেশি ভয়াবহ। যখন এটাকে মডিফিকেশন করবেন তখন ক্যাপাসিটি বাড়বে, তাহলে কি ওভারলোডিং হবে। ওভারলোডিং মানেই তো একটা ঝুঁকি। ঝুঁকিটা ওভারকাম করার জন্য আমাদের মডিফিকেশনটা যেভাবেই হোক একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে।
ভয়াবহতা বিবেচনায় এসব যানবাহনের বাড়তি অংশ খুলে ফেলার নির্দেশ দিয়ে 2 দফায় সময় বেঁধে দেয় বিআরটিএ। গত 28 ফেব্রুয়ারি সর্বশেষ সময়সীমা পার হলেও সড়ক মহাসড়কে আগের অবস্থাতেই দেখা যায় ট্রাক, লরি, কাভার ভ্যানগুলোকে। অনেকে খোলাই আবার লাগাইছে অ্যাঙ্গেলগুলা, তারপর আমরা আর এই কারণে খোলাই নেই। বাম্পার একবার খোলা হয়েছিল, আবার দিয়ে সবাই লাগাইলো, পরে আবার আমরাও লাগাই লাইছি। আরেক দফা সময় চেয়ে পরিবহন মালিক সমিতি বলছে, একবার বিআরটিএ থেকে ফিটনেস পাওয়ার পর এখন হঠাৎ করে যানবাহনের আকৃতি ঠিক করা কঠিন। যদি করতে যাই তাহলে প্রত্যেকটা গাড়ি বডি ভাঙতে হবে। আমাদের কথা হচ্ছে যখন নতুন বডি করবে তখন এই যে গভর্নমেন্ট স্পেসিফিকেশনটা তৈরি করে দেবে, এইভাবে হবে এবং সেই মতো যদি হয় সেই নজরদারিও গভর্নমেন্টের করতে হবে, অর্থাৎ বিআরটিএ কি করতে হবে। তবে বিআরটিএ বলছে শেষ পর্যন্ত আইন মানতেই হবে মালিকদের। ব্যবহারকারী তার নিজের প্রয়োজনে গাড়ি হয়তো কোনো কোনো জায়গায় প্রস্থে বৃদ্ধি করে, কোনো কোনো জায়গায় তার হাইটে বৃদ্ধি করে, কিন্তু সেই জিনিসগুলো সম্পূর্ণ অবৈধ। অবশ্যই এর বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। সংস্থাটি বলছে দুর্ঘটনার ঝুঁকি কমাতে আইনের সর্বোচ্চ প্রয়োগই করবেন তারা। বৃদ্ধি করছে তার বিরুদ্ধে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল ইসলামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এই আদেশ দেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকার বনানী এলাকা থেকে এমদাদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান তাকে আদালতে হাজির করলে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তারা জানান, এমদাদুল সম্পদের সঠিক তথ্য বিবরণী দিয়েছেন। তার বিরুদ্ধে দুদক যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। মামলায় তার বিরুদ্ধে 1,18,00,000 টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে আরও 87 লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত গোপন করেছে 87,400,000 টাকা। এই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে আজকে আসামিপক্ষে জামিন দিয়েছে আদালত। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জামিনের দরখাস্ত নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। হিসাব এবং অনুসন্ধানের কোনোটারই বাস্তবতা নাই, বাস্তবতা বিবর্জিত এবং সত্যের অপলাপ। জনাব এমদাদুল ইসলামকে শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে তাকে শুধুমাত্র নাজেহাল এবং হয়রানির জন্য এই মামলা আনয়ন করা হয়েছে। দেশীয় অস্ত্রসহ চট্টগ্রামের ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের 4 ছাত্রসহ 6 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর ফয়েজ লেক থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ভোরে দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে এমন খবরে ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় 6 জনকে। এদের মধ্যে 4 জন শিক্ষার্থী ও 2 জন বহিরাগত বলে জানিয়েছে পুলিশ। 4 জন ছাত্র যারা ইউএসটিসি স্টুডেন্ট, তারা সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে ইউএসটিসির ভিতরে প্রবেশ করেছিল এবং সেখানে আমরা অভিযান পরিচালনা করে তাদের হেফাজত থেকে মোট 5টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। আর এর মধ্যে 2 জন আছে বহিরাগত, মোট 6 জন। প্রাথমিকভাবে মনে হয় যে তারা প্রতিপক্ষের সাথে কোনো সংঘর্ষে বা সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে তারা এখানে গিয়েছিল। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের বিরুদ্ধে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ উঠেছে। বুধবার দেশটির বিচার মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে। দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগে বাধ্য হন। রাশিয়ার সেই শীর্ষ কূটনৈতিকের সঙ্গেই গত বছর ওয়াশিংটনে 2 বার গোপনে সাক্ষাৎ করেন জেফ সেশনস। তিনি এ বৈঠকে তথ্য গোপন করায় সেশনসের পদত্যাগ দাবি করেছেন ডেমোক্র্যাট নেতারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। এদিকে এবারের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করতে সম্মত হয়েছে কংগ্রেস কমিটি। বিষয়টির খুঁটিনাটি খতিয়ে দেখা হবে বলে বুধবার জানান কমিটির সদস্যরা। এরই মধ্যে এ অভিযোগের বিষয়ে এফবিআই ও সিনেট গোয়েন্দা বিষয়ক কমিটি তদন্ত শুরু করেছে। It begins as of now, and we think we're going to have tremendous success. Thank you very much. Appreciate it. বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর প্রসঙ্গ।
সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 391 রানে প্রথম দিন শেষ করেছেন মুশফিকরা। মোরাতোয়া ডি জয়সা স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 26 রানে ওপেনার সৌম্য সরকার ব্যক্তিগত 9 রান করে আউট হন। এরপর অবশ্য অভিজ্ঞ তামিম ইকবাল ও মমিনুল হক লঙ্কান বোলারদের শাসন করে 143 রানের দারুণ এক জুটি গড়েন। মমিনুল 73 রানে রিটায়ার্ড আউট হওয়ার পর অধিনায়ক মুশফিককে সঙ্গে নিয়ে দাপুটে সেঞ্চুরি হাঁকান তামিম ইকবাল। তবে বেশিক্ষণ টেকেননি মুশফিক। 21 রান করা টাইগার অধিনায়ককে বোল্ড আউটের ফাঁদে ফেলেন করুণারত্নে। এরপর দলীয় 264 রানে ব্যক্তিগত 136 রান করে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন তামিম। কিন্তু ঠিকই ভালোভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব, রিয়াদ ও লিটন দাস। সাকিব 30, রিয়াদ 43 রানে আউট হলেও লিটন দাস অপরাজিত আছেন 56 রানে। প্রেসিডেন্ট একাদশের হয়ে করুণারত্নে 61 রানে নিয়েছেন 3 উইকেট। কলম্বোর পি সারা স্টেডিয়ামে 15 মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের ক্রিকেট ইতিহাসে 100তম টেস্ট খেলতে নামবে। বিদেশের মাটিতে হলেও ক্রিকেটের গৌরবময় এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দলের প্রত্যেক ক্রিকেটারকে বিশেষ ব্লেজার, বিশেষ ক্যাপ ও ক্রেস্ট দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আমরা চেষ্টা করব সেদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। তো এতটুকু বলতে পারি যে আমরা চাচ্ছি যে যেরকম প্লেয়ারদের আমরা চাচ্ছি একটা ব্লেজার যেটা দিবে সেখানে 100 টেস্ট ব্লেজারের মধ্যে এটা লেখা থাকবে, সো দ্যাট ওইটাও একটা স্মরণীয় হয়ে থাকবে। ক্যাপের মধ্যে যদি সম্ভব হয় ক্যাপেও একটা 100 টেস্ট কোনো একটা জায়গায় থাকবে তো লেখা। তো এগুলা চিন্তায় আছে আমাদের। 100তম টেস্ট খেলা তো ডেফিনেটলি আমাদের ভাগ্যেরও ব্যাপার। এটা একটা আমাদের স্মরণীয় দিন, যেদিন 100 টেস্ট খেলা হবে, সেটা শ্রীলঙ্কায় সেকেন্ড টেস্টটা। তো ডেফিনেটলি আমরা খুবই এক্সাইটেড সেদিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘ 9 মাস প্রকাশ্যে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সরকার জনবিচ্ছিন্ন হয় এমন সিদ্ধান্ত মন্তব্য নেতাদের। কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ 5 মেয়র প্রার্থী। অনিয়ম বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ঘোষণা প্রধানমন্ত্রীর। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক সহ আটক 8। কেন্দ্র থেকে মোবাইলে ছবি তুলে 10 মিনিটে ফেসবুকে ছড়িয়ে দিত চক্রটি, জানালো ডিবি। এবং সাভারে ট্যানারি স্থানান্তর না করায় কারখানাগুলোকে 30,85,00,000 টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আইনি লড়াই চলবে বলছেন ট্যানারি মালিকরা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।